অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি আওয়ামী লীগের পুনর্বাসন? এবং সর্বশেষ জানাবো যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি আওয়ামী লীগের পুনর্বাসন? 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বাংলাদেশ ভারত সম্পর্কের পানি অনেক দূর গড়িয়েছে। মাঝে মাঝেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে, আবার শীতল হচ্ছে, কিন্তু ভেতর ভেতরে যে অস্বস্তিকর অবস্থা চলছে তা সচেতন মানুষ মাত্রই বুঝতে পারেন। এমনিতেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি ভারতের সফট কর্নার আছে। এর কারণ আলোচনা করলে লেখার কলেবর বিশাল হয়ে যাবে। আশা করি পাঠকরা এসব বিষয়ে জানেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের মাথা ব্যথা এই দেশটির জন্মের সময় থেকেই, হয়তো ভেতরে ভেতরে তারও আগে থেকে চলছে এই খেলা। দেশটি স্বাধীন করতে ভারত যে সহযোগিতা করেছে তা বাংলাদেশি মাত্রই স্বীকার করেন। এটা নিয়েও আছে বিস্তর বিতর্ক। কেউ কেউ বলেন বাংলাদেশকে ভারত স্বাধীন হতে সহায়তা করেছে নিজেদের স্বার্থে। তবে সে যাই হোক, তারা আমাদের বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, এটা তো কম কিছু নয়। তবে বেদনা দেয় তখনই যখন 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত আখ্যায়িত করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হিসেবে। তবে বেদনা দেয় তখনই যখন 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত আখ্যায়িত করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হিসেবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তথা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হেয় করা হয়। সেই বিতর্কেও না যাই, আসি বাংলাদেশ নিয়ে ভারতের ভাবনায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নয়াদিল্লিতে কোনো এক গোপন ডেরায় অবস্থান করছেন, তাকে ফেরত চাইছে বাংলাদেশ। কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। এসব মামলা তাকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের কাছে সরকার অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত দিতে। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী এই বছরের ডিসেম্বরে এবং আগামী বছরের জুনের মধ্যে নতুন নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ঠিক এমন সময়ই ভারতের টনক নড়েছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছেন। বলেছেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি আমরা, যেখানে সব সমস্যার সমাধান হতে হবে গণতান্ত্রিক উপায়ে, একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আসলে এই অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বা ভারত কি বোঝাতে চাইছে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ভারতের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকায় সাংবাদিক দেবাদীপ পুরোহিত একটি প্রতিবেদনে লিখেছেন, 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি তীক্ষ্ণ ইঙ্গিত দিয়েছে। তা হলো, শেখ হাসিনার আওয়ামী লীগকে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা উচিত নয়। অন্যটি হলো বাংলাদেশের সঙ্গে জ্বালানি চুক্তির প্রসঙ্গ। দেবাদীপ পুরোহিত লিখেছেন, শেখ হাসিনার দলের প্রতি অন্তর্বর্তী সরকারের বিদ্বেষ আছে। দেশ জুড়ে এই দলের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যে দমন পীড়ন চলছে তাতে সেই বিদ্বেষ প্রতিফলিত হয়। ফলে বুদ্ধিজীবীদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করছেন নির্বাচন হওয়া উচিত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে যতবার নির্বাচন হয়েছে তার আগে, পরে এবং স্বাভাবিক সময়ে বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে গণহারে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তার এড়াতে ভিন্ন মতাবলম্বীরা মাঠে জঙ্গলে রাত কাটিয়েছেন। এসব ছবি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। ওইসব ভিন্ন মতাবলম্বী বা বিরোধী নেতাকর্মীদের একটাই চাওয়া ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তাদের সেই গ্রেপ্তার নিয়ে ভারত একটি কথাও বলেনি যে এদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। খালেদা জিয়ার গুলশানের ফিরোজার চারপাশে বাসা থেকে বের হওয়ার রাস্তা বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল। তখন কিন্তু ভারত ট্যুর শব্দটি করেনি। তখন কি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তুলেছিল তারা? ভারতের আজকের এই ভূমিকায় নিশ্চয়ই আপনি বিস্মিত হবেন যদি 2008, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন সম্পর্কে সম্যক ধারণা থাকে। 2008 সালের নির্বাচন বাদে বাকি সবটা নির্বাচন নিয়ে তীব্র বিতর্ক আছে। কোনোটাতে নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ বড় রাজনৈতিক জোট, কোনোটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ওইসব আসনের ভোটারদের ভোট দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আবার কোনো নির্বাচনে ভোট হয়েছে মাঝরাতে। সর্বশেষ নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর তাগিদ দেয়।
কিন্তু ভারতের কাঁধে কাঁঠাল ভেঙে খেয়েছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মহল এসব নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করলেও ভারত এতে বৈধতা দিয়েছে। তখন কিন্তু তাদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বুলি ছিল না, থাকলেও সেটা ছিল মুখে, তাদের কাজে তার প্রমাণ মেলেনি। 2008 সালের পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়ে প্রহসন হয়েছে। নির্বাচন কমিশন ঘুমের মধ্যে শতকরা 40% ভোট পড়ার খোয়াব দেখতে পেয়েছে। বাংলাদেশের মানুষ সর্বশেষ 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা, অথচ সবার আগে ভারত বৈধতা দিয়েছে। তারা নির্বাচনের পরে প্রশ্ন তোলেনি, নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, অথচ এখন তাদের এই যে অবস্থান তা সম্ভবত সাংবাদিক দেবাদীপ পুরোহিত যথার্থই তার বিশ্লেষণে তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ভারত এখন যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে তার অর্থ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবেই হবে অংশগ্রহণমূলক নির্বাচন। কেউ হয়তো প্রশ্ন করবেন, ভারত তো নির্বাচনের আগেই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে, কিন্তু প্রশ্ন, সুজাতা সিং এর ঝটিকা সফর কি প্রমাণ করেছে? তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছে। আওয়ামী লীগ পায় না, ঠিক তেমনই তাদের চোখ দিয়ে এই দলটিকে বিচার করে ভারত। আওয়ামী লীগ যেমন তার নিজের কোনো ভুল দেখতে পায় না, ঠিক তেমনই তাদের চোখ দিয়ে এই দলটিকে বিচার করে ভারত। ফলে আওয়ামী লীগ ক্রমশ দৈত্যে পরিণত হয়। এতে স্পষ্ট করে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলে ভারতের যথেষ্ট প্রভাব আছে। এই কথার সাক্ষ্য দিয়ে গেছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। 2008 সালের 29শে ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঠিক 10 মাস আগে বাংলাদেশের তখনকার সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ রাষ্ট্রীয় সফরে ভারতে যান। এ সময় তিনি সাক্ষাৎ করেন প্রণব মুখার্জির সঙ্গে। সে সময় শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার জন্য জেনারেল মইনের প্রতি আহ্বান জানান। প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার্স আত্মজীবনীতে এই সম্পর্কে লিখেছেন, শেখ হাসিনা ছাড়া পেলে তাকে বরখাস্ত করে দেবেন এটা ভেবে জেনারেল একটু উদ্বিগ্ন ছিলেন, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে তাকে বলি, শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এলেও তার চাকরি বহাল থাকবে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ চেয়ে আমি তার সঙ্গেও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করি। শেষ পর্যন্ত দুই নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর পেছনে ভারতের ভূমিকার কথা স্বীকার করেছেন ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। 2023 সালে বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে অনেকটা সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনাশ সিকরি। তিনি বলেছিলেন, এটা কোনো গোপন কথা নয় যে সেই সময় দিল্লি ও ঢাকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। দ্বিপক্ষীয় বাণিজ্য, যাতায়াত, সহযোগিতা সবই লাটে ওঠার উপক্রম হয়েছিল। ভারতের উত্তর পূর্বের জঙ্গিরা সরাসরি মদত পাচ্ছিল। এই অবস্থানটা যে অবিলম্বে পাল্টানো দরকার তা নিয়ে দিল্লিতে কোনো দ্বিমত ছিল না। বিনাশ সিকরি এটাও মনে করিয়ে দেন যে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য ভারতকে কিছুই করতে হয়নি, কারণ বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনেই 3/4 বেশি আসনে জিতে আওয়ামী লীগ সেবার ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনার বিপুল জয়লাভের পর ভারত সরকার তাকে স্বাগত জানিয়ে নির্বাচনের পর দিন 30শে ডিসেম্বর যে বিবৃতিটি দিয়েছিল সেটিও প্রণিধানযোগ্য। প্রণব মুখার্জির মন্ত্রণালয়ের জারি করা ওই বিবৃতিতে সেদিন বলা হয়, ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের মাধ্যমে যেভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটল, তাতে ভারত বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানায়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোটের এই ঐতিহাসিক বিজয় সমগ্র দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রাজনীতিতে একটি বিরাট মাইল ফলক। এরপরই সামনে আসে 2014 সালের জাতীয় নির্বাচন। ওই বছরই 5 জানুয়ারি নির্বাচন হয় দেশে। এতে ভারতের তথাকথিত হস্তক্ষেপ সবচেয়ে বেশি আলোচনার সমালোচনার জন্ম দেয়। এর কারণ হিসেবে বিবিসি এক রিপোর্টে বলেছিল, এর কারণ হলো নির্বাচনের ঠিক 1 মাস আগে ভারতের তৎকালীন শীর্ষ কূটনীতিকদের বিতর্কিত ঢাকা সফর। ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং 2013 সালের 4 ডিসেম্বর সরকারি সফরে মাত্র 24 ঘন্টার জন্য বাংলাদেশে আসেন। এই সফরেই তিনি একে একে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল এইচ.এম. এরশাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। সুজাতা সিং আলোচনায় বসেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের প্রসঙ্গেও। এছাড়াও বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমের সম্পাদকের সঙ্গেও তার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভারতীয় পররাষ্ট্র সচিবের সেই সফরের আগেই প্রধান বিরোধী দল বিএনপি জানিয়ে দিয়েছিল তারা নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল জাতীয় পার্টিও। ওই সময় ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে লেখা হয়েছিল জাতীয় পার্টিকে চাপ দিয়ে নির্বাচনে নিয়ে আসতে এবং নির্বাচনকে একটি গ্রহণযোগ্য চেহারা দিতেই সুজাতা সিং জেনারেল এরশাদের সঙ্গে দেখা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।